পাস করে পাঠিয়েছে। কিন্তু আমরা জানি এই প্রস্তাব গেলেও কিছু হয় না, হয়তো এই ক্ষেত্রেও হবে না। আজকে ভারতবর্ষে এমন একটা অবস্থা হয়ে গেছে যে বিধানসভায় যদি আইন পাস হয়, সেই আইন রাজ্যপাল বা রাষ্ট্রপতির কাছে বছরের পর বছর পড়ে থাকে। ধন্যবাদ মহামান্য উচ্চ ন্যায়ালয়কে, সুপ্রিম কোর্টকে, যে রিসেন্টলি একটা তারা জাজমেন্ট দিয়েছেন যে 3 মাসের বেশি আটকে রাখা যাবে না, এবং 3 মাসের মধ্যে যদি সেটার ইয়েস অথবা নো না হয়, তাহলে এটা প্রিজিউম করা যাবে যে এটা ইয়েস। দেখবেন আমাদের রাজ্যে প্রচুর বিধানসভায় আমাদের আইন পাস হয়েছে, সাধারণ মানুষের জন্য পাস হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে পাস হয়েছে, কিন্তু সেগুলো আটকে পড়েছে। সেই আইনগুলো তামিলনাড়ুতে যেভাবে ইতিমধ্যেই সব আইন চালু করে দেওয়া হয়েছে, পরবর্তীকালে হয়তো আমাদের রাজ্যেও হবে। কিন্তু আমি একটা কথা বলতে চাই যে ভারতবর্ষ একটা গণতান্ত্রিক রাজ্য, ডেমোক্রেটিক কান্ট্রি। এই ডেমোক্রেসি রক্ষা করা দায়িত্ব ভারতবর্ষের সব নাগরিকের, কিন্তু প্রথম এবং প্রধান দায়িত্ব কিন্তু আইনজীবীদের। কারণ তারা কোর্ট যেমন গণতন্ত্র প্রহরী, আইনজীবীরা হচ্ছেন ইন্টারপ্রেটার অফ দি ল। আইনজীবীরা যদি এগিয়ে না আসেন, আইনজীবীরা যদি বিরোধিতা না করেন, আইনজীবীরা যদি আইনের ব্যাখ্যা মানুষকে না বোঝান, তাহলে কিন্তু ভবিষ্যতে যেভাবে একের পর এক আইনও তৈরি হচ্ছে, তার ইমপ্লিমেন্টেশনও হয়ে যাচ্ছে, আর এমপিদের সাসপেন্ড করে দেওয়া হচ্ছে, অমুক করে দেওয়া হচ্ছে, এগুলো চলতে থাকে। আমার বক্তব্যকে দীর্ঘায়িত করছি না, আমি খালি দেবুকে বলবো যে আমরা বিধানসভায় যে বিতর্ক হয়েছিল, সেই বিতর্কতে আমি এবং চন্দ্রিমা ভট্টাচার্য দুজনে বক্তব্য রেখেছিলাম। আমাদের বক্তব্য দুটোই কপি তুলে দেবুকে পাঠিয়ে দেব। সেখানে প্রত্যেকটা পয়েন্ট ওয়াইজ দেখবেন দেওয়া আছে, আপনারা সেটা পড়লে আপনারা দেখতে পাবেন যে কিভাবে বিএনএসএস এবং নতুন যে এভিডেন্সের আইন হয়েছে, কিভাবে মানুষের যে অর্জিত অধিকার, মানুষের ডেমোক্রেসি কিভাবে কেড়ে নেওয়া হয়। আমি একটু আসতেও দেরি হয়ে গেছে, অনেকগুলো প্রোগ্রাম ছিল, আসানসোলে ফিরেও প্রোগ্রাম আছে। অ্যাকচুয়ালি এখন 1টা বাজে, 3টে থেকে একটা ভিডিও কনফারেন্স আছে আমার আসামের ব্যাপার দিয়ে, আমাকে তার আগে ফিরে রেডি থাকতে হবে। সবাইকে বলি যে ভালো থাকুন, এবং দুর্গাপুরের কোর্টের বিল্ডিং আপনারা জানেন যে আজ তৈরি হয়ে পড়ে আছে, একটু আইটি ম্যাটার নিয়ে আটকে আছে। আমি দেবু জানে, আমি আমাদের পিডব্লিউডি মিনিস্টারকে বলেছি যত তাড়াতাড়ি সম্ভব আমরা কিন্তু এটা চেষ্টা করছি চালু করতে। আর ইতিমধ্যেই আমাদের প্রদীপবাবু, আমাদের মন্ত্রী, মাননীয় মন্ত্রী এসছেন, তিনিও বক্তব্য। আমরা 2011 পর থেকে অন্তত পক্ষে ধরুন 4টে জেলা তো নতুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করেইছে। একটা আমাদের পশ্চিম বর্ধমান, একটা ঝাড়গ্রাম, একটা আলিপুরদুয়ার এবং আরেকটা কালিম্পং। এই 4টে জেলা কোর্ট তৈরি হয়েছে। অন্তত পক্ষে 15 থেকে 20টা সাব ডিভিশনাল কোর্ট হয় নতুন তৈরি হয়েছে, অথবা পুরনো কোর্টকে আমরা মডার্নাইজ করেছি, ইনক্লুডিং দুর্গাপুর আমরা করেছি। সবগুলোই আইনজীবীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। আইনজীবীদের বসার জায়গা, অমুক জায়গা সবই আমরা সেখানে ব্যবস্থা করেছি, এবং আমরা লেটেস্ট লিটিগেট সেন্টারও আমরা করার পরিকল্পনা নিয়েছি। যারা বিভিন্ন মামলা নিয়ে কোর্টে আসেন, সারাদিন ধরে কোর্টে থাকতে হয়, সেই লিটিগেট সেন্টারে বসার জায়গা, জলের জায়গা, বাথরুমের জায়গা, এগুলো আমরা ইয়ে করেছি। প্রত্যেকটা কোর্টে কোর্টে আমরা আগামী দিনে করব। এইটুকু কথা বলে সকলকে আমার তরফ থেকে নমস্কার, ধন্যবাদ এবং আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে আজকে আমাদের চাঁদের হাট। একটু পরে আমাদের ডিএম সাহেব আসছেন রাস্তায়,
তো ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের প্রত্যেকের অত্যন্ত শ্রদ্ধেয় পশ্চিমবঙ্গ সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং আমাদের বিধায়ক দুর্গাপুর পূর্বের ওনাকে সম্বর্ধনা জানিয়ে অটোবিলি কোথায় এবং উনি নিজে বলবেন উনিও কিন্তু দেখবেন এই নতুন আইনে হ্যান্ডকাপ অ্যালাউ আছে, অর্থাৎ হ্যান্ডকাপ পরানো যাবে, কিন্তু পুরোনো আইনে হ্যান্ডকাপ থাকলেও সেটা পরবর্তীকালে সুপ্রিম কোর্টের জাজমেন্টে বাতিল হয়ে গেছে। নতুন আইনে আরেকটা সব থেকে ডেঞ্জারাস জিনিস আছে যে যদি কোনো কেসের সাজা 10 বছরের বেশি হয় এবং যদি ওভার পাওয়ার করে অ্যাট দি টাইম অফ অ্যারেস্ট, পুলিশ ক্যান ওপেন ফায়ার, অর্থাৎ এনকাউন্টার করে দেওয়া যেতে পারে। ডাইরেক্ট লেখা নেই, ভালো করে আইনটা পড়বেন, ইনডাইরেক্টলি লেখা আছে। অর্থাৎ যে কোনো মামলা করতে তো অসুবিধা নেই, একটা এমন সেকশনের মামলা হলো যে মামলা সাজা 10 বছরের বেশি, সেই মামলাতে তার ঘরে রেড হলো, তাকে গুলি করে মেরে দেবে। এটা কিন্তু নতুন আইনে আছে। এই ধরনের যে আইনগুলোর পরিবর্তন করা হয়েছে, প্রত্যেকটা পরিবর্তন খুবই উদ্দেশ্য প্রণোদিতভাবে, যাতে বিরোধী রাজনৈতিক দলকে দাবিয়ে রাখা যায়, যাতে মিথ্যা কেস করে দিনের পর দিন জেলের ভিতরে রাখা যায়, 111 যেমন আছে। তো সেইভাবে এই আইনগুলো তৈরি হয়েছে এবং এমনভাবে তৈরি হয়েছে যে কোনো বিরোধিতা করার সুযোগ ছিল না, কারণ পার্লামেন্টের সবাইকে সাসপেন্ড করতে হবে। কিন্তু আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের রাজ্যের বিধানসভায় আমরা এই আইনের বিরোধিতা করেছি এবং প্রত্যেকটা আইনের যে ধারা, সেই ধারাগুলো উল্লেখ করে করে কেন করা হয়েছে, কি ছিল, কি হলো, সেই জিনিসগুলো আমরা বিধানসভায় বলেছি এবং আমরা সেই প্রস্তাব পাস করে পাঠিয়েছি। কিন্তু আমরা জানি এই প্রস্তাব গেলেও কিছু হয় না, হয়তো এই ক্ষেত্রেও হবে না। আজকে ভারতবর্ষে এমন একটা অবস্থা হয়ে গেছে যে বিধানসভায় যদি আইন পাস হয়, সেই আইন রাজ্যপাল বা রাষ্ট্রপতির কাছে বছরের পর বছর পড়ে থাকে। ধন্যবাদ মহামান্য উচ্চ ন্যায়ালয়কে, সুপ্রিম কোর্টকে, যে রিসেন্টলি একটা তারা জাজমেন্ট দিয়েছেন যে 3 মাসের বেশি আটকে রাখা যাবে না, এবং 3 মাসের মধ্যে যদি সেটার ইয়েস অথবা নো না হয়, তাহলে এটা প্রিজিউম করা যাবে যে এটা ইয়েস। দেখবেন আমাদের রাজ্যে প্রচুর বিধানসভায় আমাদের আইন পাস হয়েছে, সাধারণ মানুষের জন্য পাস হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পাস হয়েছে, কিন্তু সেগুলো আটকে পড়েছে। সেই আইনগুলো তামিলনাড়ুতে যেভাবে ইতিমধ্যেই সব আইন চালু করে দেওয়া হয়েছে, পরবর্তীকালে হয়তো আমাদের রাজ্যেও হবে। কিন্তু আমি একটা কথা বলতে চাই যে ভারতবর্ষ একটা গণতান্ত্রিক রাজ্য, ডেমোক্রেটিক কান্ট্রি। এই ডেমোক্রেসি রক্ষা করা দায়িত্ব ভারতবর্ষের সব নাগরিকের, কিন্তু প্রথম এবং প্রধান দায়িত্ব কিন্তু আইনজীবী, কারণ তারা কোর্ট যেমন গণতন্ত্র প্রহরী, আইনজীবীরা হচ্ছেন ইন্টারপ্রেটার অফ দি ল। আইনজীবীরা যদি এগিয়ে না আসেন, আইনজীবীরা যদি বিরোধিতা না করেন, আইনজীবীরা যদি আইনের ব্যাখ্যা মানুষকে না বোঝান, তাহলে কিন্তু ভবিষ্যতে যেভাবে একের পর এক
আইনও তৈরি হচ্ছে, তার ইমপ্লিমেন্টেশনও হয়ে যাচ্ছে, আর এমপিদের সাসপেন্ড করে দেওয়া হচ্ছে, অমুক করে দেওয়া হচ্ছে, এগুলো চলতে থাকে।